আচ্ছা, আজকে একটু কিছু ডিপ্রেসিং কথাবার্তা বলি। সবসময় তো খুব অ্যাসপায়ারিং কথাবার্তা বলি। কিন্তু আজকে একটু ডিপ্রেসিং কথাবার্তা বলি। ২ টা টপিক নিয়ে কথা বলব। ১ নাম্বার হলো যে জব রিয়ালিটি ইন বাংলাদেশ, এটা নিয়ে আমি অলরেডি একবার বলেছি। আজকে আবার একবার বলব। আর 2nd টা হলো যে বিসিএস বা যেসব সিকিউর জব সেগুলো পিছে আপনার দৌড়ানো উচিত বা উচিত না এটা নিয়ে। তো ১ম কথা আসি যে আপনি হয়তো ফ্রেশার। আজকে চেষ্টা করতেছেন যে কোনো একটা ভালো জবে অ্যাডমিট হতে বা ভালো জবে জয়েন করতে। কিন্তু আপনি ফ্রেশার বলে বেশিরভাগ জবে আপনাকে নিচ্ছে না। অথচ তারা কিন্তু ফ্রেশারই হয়তো খুঁজছে। আবার দেখা যাচ্ছে যে যেই মানুষটা একবার জব পেয়েছে সেই বারবার জব পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। তাহলে এখানে কি পিছে কি নির্দিষ্ট কোনো রিজন আছে যার কারণে যে একবার পাচ্ছে সে বারবার পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আছে। আজকে আমার মতো সেগুলো নিয়ে কথা বলব। তাই যদি আপনি নিজেও এই প্রশ্ন উত্তর খুঁজতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেটস। আমরা আজকে কথা বলব যে জব রিয়ালিটি, অবভিয়াসলি এটা নিয়ে একটা ভিডিও করা আছে। কিন্তু কেন আপনার হলো গিয়া জব হচ্ছে না বা কেন একটা জব প্রয়োজন হয় আরেকটা জবে পাওয়ার জন্য। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলব। যেমন ধরেন, ১ম আমরা একটা কথা বলে রাখি যে আমি বলে রাখি যে এই টপিকটা টোটালি রিলেটিভ টু বাংলাদেশ অ্যান্ড মোস্ট অফ দ্য প্রাইভেট সেক্টরস। আমি বলছি না পাবলিক সেক্টরে এটার সাথে কোনো রিলেশন নাই, এরকম না, রিলেশন আছে। বাট ইট ইজ প্রমিনেন্ট ইন প্রাইভেট সেক্টরস, ওকে? তো আসেন কীভাবে জিনিসটা হয়। ধরেন আপনি একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ? এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে অনেক ক্ষেত্রে ভাই কল করলো, তারা রিক্রুট করার সময় তারা এমন কাউকে রিক্রুট করবে যার অলরেডি এক্সপিরিয়েন্স আছে। তাহলে এই ভেদভাবটা কেন? আমার মাথায় আগে প্রশ্ন আসতো এবং বেশিরভাগের মাথায় এই প্রশ্নটা আছে। সমস্যাটা হয় যখন আপনি একজন ফ্রেশারকে একটা জব দেন, তাকে অনেক কিছু আপনাকে শিখাতে হয়। এই জিনিসটা শিখানোটা বেশ ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যেমন ধরেন যে আপনি যদি মনে করেন যে আপনি একটা ফ্রেশারকে নতুন জব দিচ্ছেন, তাকে আগে অফিস কালচারে ইউজ টু করাটাই টাফ হয়ে দাঁড়ায়। আপনি হুট করে একদিন ছুটি নিতে পারেন না। কারণ আপনি জব করছেন। আপনি তো ইউনিভার্সিটিতে নাই যে আজকে মনে চাইলো আজকে গেলাম না। এই জিনিস আপনি করতে পারবেন না। এই ঝামেলাগুলো বেশিরভাগ মানুষজন নিতে চায় না। যার কারণে দেখা যায় যে অনেক জব যেগুলোতে দেখা যায় যে আপনি আ আ কি বলবো যে এইজ লিমিট হয়তো নাই। মানে ধরেন এইজ লিমিট নাই বলতে আমি ধরে নিচ্ছি যে এমন জবগুলোতে, যেই জবগুলোতে দেখা যাচ্ছে যে আপনি আ বিগিনার হিসেবে আজকে পাস করে কালকেও জয়েন করতে পারেন। আবার আছে যে ৩ বছর, ৪ বছর, ৫ বছর হয়ে গেছে তারপর আপনি জয়েন করতেছেন। তাহলে প্রশ্ন আসে যে কেন এরকম দেখা যায় যে বেশিরভাগ এই জবগুলোতে হয়তো দেখা যাচ্ছে একটু সিনিয়র মানুষকে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নিচ্ছে। আবার কোনো জবের ক্ষেত্রে জুনিয়রদেরকে বেশি নিচ্ছে। পারপাসটা কি? পারপাস হলো যেসব জব খুঁজতেছে যে আপনার কাছ থেকে ইনোভেটিভ আইডিয়া, নতুন আইডিয়া তারা ইমপ্লিমেন্ট করবে, তারা ট্রাই করবে। তারা সচরাচর কেবল পাস করেছে এইসব মানুষকে রিক্রুট করতে চান। যেমন দেখা যায় আমি কিছু এক্সাম্পল দেই। যেমন লিডার প্রোগ্রামগুলো, অর্থাৎ এমটিও প্রোগ্রামে যেগুলোতে পিও পোস্টে রিক্রুট করে, তারা বেশিরভাগই চায় যে না আপনি গতানুগতিক না, একটু ডিফারেন্ট চিন্তা করে কিছু কাজ করবেন। অবশ্যই ব্যাংকে অনেক কিছু লিমিটেশনসের মাঝখান দিয়ে যেতে হয়, যার কারণে তারা পিছিয়ে পড়ে। মানে ওপেনলি চিন্তা করতে পারে না। কিন্তু দেখা যায় যে এইগুলো বাদে যেগুলোতে খুব গতানুগতিক কাজ করতে হয়, অর্থাৎ আপনার কাছে একটা ধরা রুটিন কাজ আছে। সকালে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এরকম কাজ আছে। সেসব ক্ষেত্রে যদি কেউ এক্সপেরিয়েন্স কাউকে নেন, একজন এমপ্লয়ারের অনেক ইজিয়ার হয়ে যায় তাকে এই সিচুয়েশনগুলো বুঝানো যে ভাই তুই চাইলেই 11:30টার সময় আসতে পারবি না। তুই চাইলেই আজকে মন চাইলে আজকে আগে চলে গেলাম, এটা পারবি না। অথবা একটা সিনিয়রের সাথে চাইলেই ঝগড়া করা যাবে না। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। আপনি অনেক রেগে যেতে পারেন। কিন্তু অফিস কালচার হিসেবে আপনাকে নিজেকে কুল ডাউন রাখতে হবে। এট লিস্ট সিনিয়রের সামনে আপনি কিছু বলতে পারবেন না। এইসব জিনিসগুলো তারা চায় না যে আপনি শুরু থেকে শিখে আসেন। এখন তাইলে এইসব তো অনেকেই জানেন যে এই কারণেই হয়তো হচ্ছে না। মানে হয়তো জব দিতে চায় না। আপনি কি করতে পারেন? আপনাকে, এবং সবচেয়ে বড় বিষয় আপনি দেখবেন যে একজনের যার এক জায়গায় জব হয়েছে সে বারবার বিভিন্ন জায়গায় তার জব হয়ে যাচ্ছে। কেন? কারণ সে ওই বিষয়গুলো ধরতে পেরেছে। যেমন আপনাকে যখন বিভিন্ন প্রশ্ন করা হবে, আপনি বুঝতেই পারছেন না সে কি চাচ্ছে। যেমন ধরেন আপনাকে একটা কমন কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি ইউরসেলফ ইন 10 ইয়ার্স, 5 ইয়ার্স? আপনি বুঝতেই পারছেন না সে আসলে কি জানতে চাচ্ছে। আপনি তখন বললেন যে আমি এখন এই জবে আছি, বাট আমি চাই যে ৫ বছর পর দেশের বাইরে যেয়ে পিএইচডি করব। মোস্ট প্রবাবলি আপনার জবটা হবেই না। কারণ কি আপনি তো নিজেই বলে দিচ্ছেন যে ভাই আমি এই জবটা করতে আগ্রহী না। সিম্পল, আমি ৫ বছর পর দেশের বাইরে চলে যাব। দ্যাট মিনস
আপনি অ্যাকচুয়ালি এই জবটা করতে আগ্রহী না, আপনাকে নিবে কেন? আপনি নিজেই চিন্তা করে দেখেন। তাই আপনাকে খুঁজে বের করতে হবে সে কি উত্তর চাচ্ছে বা সে কাদেরকে খুঁজতেছে। ইফ ইউ ওয়ান্ট টু বি ওয়ান অফ দেম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর লুকিং ফর। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো কর্পোরেট যে কালচারগুলো আছে, এই ইউটিউবের যুগে আপনার ওই কি বলে অফিসে যেয়ে শেখার তো মানে নাই। আপনাকে অফিসে যাওয়ার আগেই শিখে রাখতে হবে। যেমন আমি একটা জিনিস খুব বেশিরভাগ ক্ষেত্রে ওই যারা বেশিরভাগ জব সিকারদের ভেতর দেখি যে জব সিকার কিন্তু দেখা যাচ্ছে যে ভালো কোনো জব পাচ্ছে না, তাদের ভিতরে একটা খুব কমন ট্রেট থাকে। দুটো ট্রেট অ্যাকচুয়ালি। এক নাম্বার হলো দেখা যাচ্ছে কি যে আপনি কখনো নেগেটিভ কথাবার্তা বলে একটা ভাইবা পার পেতে পারেন। অর্থাৎ আপনি হলো গিয়া ওই ধরেন বললো যে আপনার অনার্সের রেজাল্ট খারাপ কেন? রেজাল্ট খারাপ হতেই পারে। ইউ হ্যাভ টু বি অনেস্ট অ্যান্ড লাইক যে আচ্ছা আমি এটা হয়েছে, আমি এটার জন্য দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করবো যে আমার অবশ্যই ফিউচারে আমার রেজাল্ট বা আমার পারফরমেন্স আরও ভালো হোক। কিন্তু আপনি যদি বলেন যে না আমার এই সমস্যা হয়েছিল, আমার হাত ভেঙে গেছিলো, আমার তো ওই সময় হলো গিয়া এই ছিল ওই ছিল, আপনি যত এক্সকিউজ দিবেন তারা তত জিনিসটাকে নেগেটিভলি দেখবে। তাই আপনি এক্সকিউজ না দিয়ে আপনি চেষ্টা করেন যে হ্যাঁ আপনি হয়তো আপনার রেজাল্ট ভালো ছিল না, না হতেই পারে, অস্বাভাবিক তো কিছু না। আপনি সেটাকে আপনার কোনো দুর্বলতা হতে দিবেন না। আপনি আপনার সফলতা এটাকে পরিণত করবেন। এই মেন্টালিটি তাদের কাছে শো করা। এটা এক নাম্বার যে আপনি যে ডিপ্রেসিভ কথাবার্তা বলেন বা নেগেটিভ কথাবার্তা বলেন তারা আপনাকে নিবে না। আর সেকেন্ড যে জিনিসটা আমি কমন দেখি যারা বেশিরভাগ ক্ষেত্রে জব ভাইবা থেকে বাদ পড়ে সেটা হলো নো হোয়ার টু স্টপ অ্যান্ড হোয়ার টু স্টার্ট। অর্থাৎ আপনাকে প্রশ্ন করলো যে আচ্ছা টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আর আপনি কি করছেন? মাই নেম ইজ অমুক, মাই ফাদার্স নেম ইজ অমুক। ভাই আপনার ফাদার নেম বা এরকম এগুলো দিয়ে তো বলতে বলে নাই, হ্যাঁ? তখন আপনি বুঝতেছেন না যে কী থেকে বলবেন। আপনি হয়তো হয়তো শুরু করতে পারেন এভাবে যে আমি তাহলে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। সচরাচর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানুষজন চায় হলো গিয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইভাবে শুনতে। এটা আসলে কিছুই না যে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটাকেও রিফ্লেক্ট করে। যেমন দেখা যায় যে হয়তো আপনি ক্যান্টনমেন্ট একটা স্কুল বললেন, সে ধরে নিবে যে হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে যা ক্যান্টনমেন্ট বা আর্মি রিলেটেড, যার কারণে হয়তো আপনি ক্যান্টনমেন্ট স্কুলে কলেজে পড়েছেন। এরকম আর কি জিনিসটা। এবার আসি কথাটা যে এইগুলোর পরে আমি যদি এবার ভাবি যে হ্যাঁ এই কি বলে এগুলোর পরে যদি আপনাকে বলে যে আপনি ইউনিভার্সিটি লাইফে কী করেছেন বলেন। আপনি ছোট করে ৩টা-৪টা কথা বলতে পারেন যে হ্যাঁ ইউনিভার্সিটি লাইফে আমি কালচারাল প্রোগ্রাম করেছি, আমি গান গাইতাম বা আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করতাম, আমি এটা করেছি, দ্যাটস ইট। আপনি ওই যে শুরু করেন আরে আমি তো কালচারাল প্রোগ্রামে অনেক কিছু করতাম, এইটা করতাম আর আমার বসরা আমার জন্য ফিদা হয়েছিল। আপনার নিজেকে সেল করা ট্রাই করা যাবে না। হ্যাঁ আপনি নিজেকে সেল করতেই গেছেন, বাট নট যে লাইক আমি বেস্ট, আমাকে নেন। আপনি অল্প কথা বলে থামেন, তাদেরকে কথাটা বলতে দেন। কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে যারা থাকে অত্যন্ত অভিজ্ঞ। তারা আপনি মুখ খোলার আগেই জানে যে আপনি কি উত্তর দিবেন। সো আপনাকে তার প্রতি, এবং ধরেন যে ভুল হলো, হতেই পারে একটা ইন্টারভিউ বোর্ডে আপনি সব খুব ভালো হবে তা তো না। আপনার ইন্টারভিউ ভুল হলো, সরি স্যার আমার এটা ভুল হয়েছে, আমি হয়তো সলভ করে নেব, মোর দ্যান এনাফ। অ্যান্ড ভুল হলো আপনি আমার না 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 এটা না, এটা আমি যা বলেছিলাম সেটা ঠিক ছিল, এরকম করবেন, অবভিয়াসলি আপনাকে বাদ দিয়ে দেবেন। অর্থাৎ আপনি সিনিয়র বা সুপিরিয়র কারোর সাথে কীভাবে মানে কথা বলছেন, কীভাবে তার সাথে কমিউনিকেট করছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর ধরেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, সে বলতেই পারছে না, সে তাকিয়ে আছে, মেঝের দিকে তাকিয়েছে, ডানে বামে তাকিয়ে আছে, বা এমন আস্তে কথা বলছে যে আস্তে কথা শুনতে পাচ্ছে না। ইন্টারভিউ বোর্ডে আপনার এবং ইন্টারভিউয়ারের ডিস্টেন্স আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আমি এই মুহূর্তে কথা বলছি, আমার এক্স্যাক্টলি ১ হাত দূরে আমার ক্যামেরার লেন্সটা আছে। আমি যদি এখন নর্মালি এভাবে কথা বলি, আপনি খুব সম্ভব শুনতে পাবেন না। পেতে পারেন, কারণ আমি একটা স্পেশালাইজড মাইক লাগিয়েছি। এটার জন্য একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই, মেলা টাকা দিয়ে কিনতে হইছে। কিন্তু আপনি যদি স্পষ্টভাবে শুনতে চান আমাকে একটু জোরে কথা বলা লাগবে। কারণ কি আমি যদিও জানি যে মানে আমি আস্তে আস্তে বললেও কথা রেকর্ড হবে, আমি স্টিল চাইবো যে না আপনি কথাটা ক্লিয়ার শুনতে পারেন, এই জন্য আমি একটু জোরে বলছি কথাটা। আমি নর্মালি তো এত জোরে কথা বলি না সচরাচর। যাই হোক, তো ইন্টারভিউ বোর্ডে আপনার থেকে আপনার যে ইন্টারভিউ নিচ্ছে তার ডিস্টেন্স যদি 2 হাত বা তার চেয়ে বেশি হয়, মানে আপনার নিজের বডির 2 হাত বা তার বেশি হয়, অবশ্যই একটু জোরে কথা বলেন। এখন আপনি ইন্টারভিউ বোর্ডে বসেছেন, আপনার ঠিক 1 হাতের ভেতরে, তখন তো আপনাকে খুব জোরে বলা দরকার, আপনি নর্মালি কথা বলেন।
তাই এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরকম কিছু জিনিস আপনি যদি মেইনটেইন করে এখন দেখেন, আমি তো এই ভিডিওটা তো ইন্টারভিউ বোর্ডে কী করবেন এটা নিয়ে তো আমি বলার জন্য আসিনি। আমি এমনি বলতে চাচ্ছি যে আপনি এগুলো শিখে নেন যে কী করতে হবে। এই শিখাটা আপনি যেদিন শিখে নিতে পারবেন সেদিন দেখবেন যে আপনার পরপর জব আসতে থাকবে। এই শিখাটা যদি আপনি শিখতে না পারেন তাহলে দেখবেন যে আপনি যতই চেষ্টা করছেন আপনার জব আর আসতেছে না। এইটা ছিল আমার এই হোল কথাবার্তার আইডিয়া। এবং পরে একটা পয়েন্টে আসি, সেটা হলো বেশিরভাগ মানুষ যে ভুলটা করে যে BCS এর বয়স আছে আরও 5 বছর, আমি 5টা বছর প্র্যাকটিস করবো, তারপর যদি না হয় তারপর আমি প্রাইভেটে যাব। ভাই দুটা কথা, এক নম্বর হলো যে বাংলাদেশের যা পরিস্থিতি, যেমন আমরা যখন 43তম দিয়েছিলাম, 43তমতে প্রায় ইফ আই এম নট রং অ্যারাউন্ড 5 লাখের মতো অ্যাপ্লিক্যান্ট ছিল। অ্যারাউন্ড আপনি চিন্তা করেন 5 লাখ পরীক্ষার্থী নিবে 500 জন, জেনারেল ক্যাডারে 500 থেকে 1000 জন নিবে সর্বোচ্চ। আপনি কি পরিমাণ কম্পিটিশনের মধ্যে পড়ছেন আমি বুঝতে পারছি, আপনি ভালো স্টুডেন্ট, আমি অস্বীকার করছি না, কিন্তু এই কম্পিটিশনটা অনেক বেশি আনসার্টেন হয়ে দাঁড়ায়। তাই আপনি শুরু থেকে আই এম টোটালি অ্যাগ্রিড উইথ ইউ দ্যাট ইউ শুড ফোকাস অন ইউর BCS, বাংলাদেশ ব্যাংক, এডি, এরকম পরীক্ষাগুলোতে আপনার ফোকাস করা উচিত। কিন্তু এটার জন্য আপনি বাকি অপরচুনিটিকে হাতছাড়া করাটা বোকামি। অর্থাৎ আপনি বাংলাদেশ ব্যাংক, এডিতে যেতে যাচ্ছেন, অন্যান্য ব্যাংকের পরীক্ষাও দেন, আপনি BCS যেতে যাচ্ছেন, আপনি অন্যান্য সরকারি পরীক্ষাগুলো দিতে থাকেন। এর ফলে কী হবে, যাতে আপনি ইভেন আমি সাজেস্ট করি যে সরকারির জন্য ওয়েট করা মানে আপনি একটা প্রাইভেটে ঢুকে যান, আপনি আপনার সুবিধা মতো আপনি প্রাইভেটে ঢুকে যান বলতে আমি বলতেছি না যে এমন কোথাও ঢুকেন যেটাতে আপনি আর পড়ালেখাই করতে পারবেন না। এমন কোনো প্রাইভেটেই ঢুকেন যেখানে আপনি মোটামুটি একটা রিল্যাক্সে, মানে আপনি আপনার বাসা থেকে 3 ঘন্টা যেতে লাগে, আবার আসতে 3 ঘন্টা লাগে, এমন দূরত্বে কোথাও জয়েন করছেন, তাহলে তো পারবেন না। আপনি আপনার সুবিধা মতো একটা প্রাইভেটে ঢুকেন, যাতে আপনাকে কেউ যদি জিজ্ঞেসও করে, ইভেন BCS এর ভাইবা বোর্ডও জিজ্ঞেস করে যে আপনি 3 বছর কী করতেছেন, আপনি বলতে পারেন আমি এই জবে আছি। হ্যাঁ, এটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভ অ্যাড করবে যে হ্যাঁ সে জবে থেকেও আপনার BCS এর প্রিপারেশন নিচ্ছে। সো আপনি এইভাবে করে নিজেকে গুছিয়ে ফেলেন, এইটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ আমি নিজে দেখেছি যে আমাদের সাথে একটা জবে আমার চেয়ে প্রায় 6 বছরের সিনিয়র একটা ভাইয়া জয়েন করেছিল। তো সে তার বয়স শেষ হওয়ার পরে প্রাইভেটে জয়েন করেছে, আর আমি কেবল পাশ করে বের হয়ে আমি জয়েন করে ফেলেছি ওই সেম জবে। তো দেখা যাচ্ছে যে আমি 5 বছর পর যেই এজে যেই পোস্টে থাকবো, সে তার 5 বছর পর যখন ওই পোস্টে যাবে তার জন্য এটা অনেক লেট হয়ে যাবে। এবং সবচেয়ে বাজে বিষয় যেটা হতো যে তার জব হারানো অনেক বেশি ভয় থাকতো, যারা আমার তো জব গেলে তো আমি আর জব পাবো না, কারণ তার তো এজ শেষ, তাকে আর অন্য কেউ অ্যাপ্লাই করতে দিবে না। তাই এজ শেষ হওয়ার জন্য ওয়েট না করে আমার মতে আপনি যদি প্রাইভেটের দিকে ট্রাই করতে চান, শুরু থেকে ট্রাই করেন, এটা খুব ভালো একটা সলিউশন। আপনি বুঝে নেন কোন প্রাইভেট আপনার চলবে। আপনি বেশি প্রেশার নিতে না পারলে আপনি স্কুল কলেজগুলোতে ট্রাই করেন। আপনি যদি প্রেশার নিতে পারেন, আপনি কম্পিটিটিভ যেসব জবগুলো আছে, সেলস টাইপ যেসব জব আছে, আই এম নট সেইং এটা খারাপ ভালো, আমি বলছি যে আপনি কম্পিটিটিভ যদি হতে পারেন, আপনি সমস্যা কী। বাট অবভিয়াসলি একটা পরীক্ষার পিছে আপনার ফুল স্টাডি লাইফটা নষ্ট হয়ে যাবে না। আপনি পাস করেছেন, আপনি এটার জন্য পড়তে থাকেন। আপনি যদি খুব বেশি ডেডিকেটেড হতে চান, প্রথমটা আপনি খুব সিরিয়াসলি পরীক্ষা দিয়ে দেন আপনি জবে জয়েন করে আপনার তারপর একটা অলরেডি আইডিয়া হয়ে যাবে যে এইভাবে কোশ্চেন আসে, এই প্যাটার্নে আসে। আপনার যদি হয়ে যাওয়ার প্রথমটাতে হলো আলহামদুলিল্লাহ, যদি না হলো আপনি পরের বার থেকে আপনি তো বুঝতে পারছেন আমার এই জায়গায় ভুল আছে, আমি এই জায়গায় সলভ করতে পারি। এবার আপনি জব করতে করতে এই ক্যালিব্রেশনটা এই একটু উঁচু নিচু এটা আপনি করতে পারবেন। তাই আশা করি এই পলিসিটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার আপনার হলো গিয়ে প্রিপারেশনটাও ভালো হবে, আপনার মানে কি বলবো যে আপনার একটা জবও থাকবে হাতে, আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার যখন একটা জব থাকবে, আপনি যখন ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকবেন, আপনি ভয় কম পাবেন। BCS এর ভাইবা বোর্ডে বা যে কোনো ইভেন বাংলাদেশ ব্যাংক এডিরও ভাইবা বোর্ডে একটা বড় প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে হয়, মানুষজন নার্ভাস হয়ে পড়ে। আমার ভাইবা বোর্ডে যখন আমি গেছিলাম, আমি অলরেডি একটা জব করে আলহামদুলিল্লাহ। তো আমি মানে আমিও তো ভয় নাই যে আমি যদি এই জবটা আমার যদি BCS নাও হয়, খুব বেশি ম্যাটার করছে না। সো আপনাকে এরকমভাবে বেছে নিতে হবে যে আপনি কোনটা করবেন। তাই আশা করি আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন, আপনি খুব ভালো একটা গাইডেন্স পাবেন। এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ সবার কেস আলাদা। আমি একটা জেনারিক কেস হিসাবে বলছি, সবার কেস আলাদা থাকে। আপনার স্পেসিফিক যে পয়েন্টে কোশ্চেন থাকে আপনি করেন, আমরা অবশ্যই চাইবো আপনাকে উত্তরটা করার জন্য। এরপরও যদি আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চান, আমাদের ফুল সেপারেট একটা চ্যানেল আছে রামাজ ডায়েরি, আপনি সেই আই বাটনে সেই চ্যানেলটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ স্যার।